কিছুক্ষণ আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করি। বক বক হয়েছে কি, ওই যে সেন্ট মার্টিনস দ্বীপ, সেন্ট মার্টিনস আইল্যান্ড আর কি, এইটা কিছুদিন শুনলাম আমেরিকা নাকি নিতে চায় ঘাঁটি বানানোর জন্য। যদি সত্যি নিতে চায় তাহলে আমেরিকা এটা কি ঘাঁটি বানাবে? বিমান ঘাঁটি না, বিমান ঘাঁটি এত কাছে হয় না, কারণ বিমানের আবার ওই রাডার দিয়ে দেখতে হয় যে শত্রু আসতেছে কিনা, শত্রুকে যদি দূরে ডিটেক্ট করতে হয়, অনেক দূরে, আর্লি ওয়ার্নিং রাডার দিয়ে অনেক দূরে শত্রুকে ডিটেক্ট করতে হয়, তারপরে নিজের বিমানকে রেডি কইরা তারপরে শত্রুর বিমানকে প্রতিহত করার জন্য একটু সময় তো লাগে। এই জন্য বিমান ঘাঁটি অনেক দূরে। যেমন আমেরিকার বড় বড় বিমান ঘাঁটি ফিলিপাইনে, চীনে মেইন লক্ষ্য হইল চীন, কিন্তু বিমান ঘাঁটির ট্যাগগুলো রাখছে ফিলিপাইনে অনেক দূরে, যাতে নাকি হঠাৎ করে শত্রু আক্রমণ করতে না পারে। সেরকম ফিলিপাইনে, তারপরে দিয়াগো গার্সিয়াতে অনেক দূরে। এই দিয়াগো গার্সিয়ার থেকে যায় ইরাকে বোমা ফেলতো, মাঝখানে রিফুয়েলিং করতে হইতো। তা সেরকম বিমান ঘাঁটিও এত কাছে করা সম্ভব না যে আর্টিলারি কামানের গোলার রেঞ্জের মধ্যে পড়ে এরকম জায়গায় বিমান ঘাঁটি করবে না। নৌঘাঁটিও করবে না। এই যে বাংলাদেশ একটা নতুন নৌঘাঁটি বানাইলো, কোথায়? বরিশাল এলাকায়। ইন্ডিয়ার থেকেও বেশি একটু দূরে আছে, একটু রিয়াকশন টাইম পাওয়া যাবে যে কিছু আইলে টাইলে। কলকাতা থেকে একটু দূরে, আবার বার্মার থেকেও একটু দূরে, এই জন্য মধ্যবর্তী এলাকায় বরিশালে নৌঘাঁটিটা বানাইছে। এই জন্য নৌঘাঁটিরও একটু দূরে থাকা প্রয়োজন। তাহলে এটা কী বানাবে সে এখানে? সেন্ট মার্টিনস একেবারে কামানের গোলা মারলে বারবার সমুদ্র তীর থেকে বা টেকনাফ থেকে কামানের গোলা মারলে ওই জায়গায় টেকনাফে দেওয়া পড়বো। এইরকম জায়গায় কি ঘাঁটি বানাবে? নৌঘাঁটি সেরকম কোনো বড় ধরনের কোনো নৌঘাঁটিও না, কোনো বিমান ঘাঁটিও না। বানাবে হলো সম্ভবত মিসাইল বেস, প্রচুর মিসাইল। ক্রুজ মিসাইলের রেঞ্জ বেশি হয় না। মিসাইলের রেঞ্জ বাড়াইতে গেলে এর ফুয়েল বা ওই বারুদ বেশি ঢুকাইতে হয়, কারণ অনেক দূর যাইতে হবে। তাতে মিসাইলটা হয়ে যায় অত্যাধিক হেভি, ওর এক্সপ্লোসিভ ক্যারি কমে যায় আরও। তাইলে ওটা কোনো তেমন একটা কার্যকরী হয় না। এই জন্য ক্রুজ মিসাইলের রেঞ্জ সাধারণত 150, 200, 300 মাইলের মধ্যে হয়। তাই ক্রুজ মিসাইল তো আর ফিলিপাইন থেকে মারা যাবে না, দিয়াগো গার্সিয়া থেকেও মারা যাবে না। ওই সব এলাকা থেকে মারতে গেলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মারতে হবে, ওগুলো অনেক দামি এবং অ্যাকুরেটও না, ওগুলা তেমন না, সুবিধাজনক না। ক্রুজ মিসাইল হলো ব্যাপকভাবে ব্যবহার হয়, ক্রুজ মিসাইল এবং শর্ট রেঞ্জ মিসাইল। এই মিসাইল বেস মনে হয় বানাবে, এবং কিছু সৈনিক টৈনিক রাখবে প্রোটেকশনের জন্য, এবং ছোটোখাটো শিপও রাখতে পারে, নেভির জাহাজ। এই ধরনের বেজ হয়তো বানাবে। আচ্ছা, যদি ওই ইয়েকে কী বললাম, কিছু ম্যারিন ট্যারিন রাখলো আর কি, হয়তো 1 ব্রিগেড ম্যারিন রাখতে পারে খুব বেশি হইলে, কিন্তু মিসাইল রাখবে অনেক। এই ধরনের এই যে যদি মনে করেন সেন্ট মার্টিনস দ্বীপ লিজ দিল 25 বছরের জন্য, যদি ভালো ভাড়া দেয়, যে অনেক টাকা ভাড়া দিচ্ছে বছরে বছরে, তাহলে খারাপ না, পয়সা পাওয়া গেল আর কি। কারণ এইরকম বেস আমেরিকার প্রচুর আছে, মুসলিম দেশগুলোতে আছে, বাহরাইনে আছে, তুরস্কে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, কোনো অসুবিধা হয় না। ওরা আমেরিকান আর্মি কখনো শহরে আসে না। আমি কুয়েতে অনেক দিন ছিলাম, কুয়েতে একটা বড় আমেরিকান ঘাঁটি ছিল তখন, এখনও আছে, এখন একটু ছোট হয়েছে, কিন্তু তখন অনেক বড় ছিল। তো
আমি ওই কখনো কোনো আমেরিকান আর্মি কুয়েত শহরে আসতে দেখি নাই, অনেক খুঁজছি যে আসে নাকি, দেখি কখনো আসে নাই। কারণ ওর ক্যাম্পের বাইরে আসলে সম্ভবত পাসপোর্ট ভিসা লাগে, এবং এই পাসপোর্ট ভিসা হয়তো আছে তার, কিন্তু সম্ভবত কমান্ডাররা আটকায় রাখে পাসপোর্ট ভিসা। কারণ ওই সব সৈনিক শহরে যায় যদি একটা উল্টাপাল্টা কাম করে তাহলে বদনাম হয়ে যাবে, এই জন্য মনে হয় কমান্ডাররা আসতে দেয় না বা পাসপোর্ট ভিসা দেয় না ওদেরকে। যা পাসপোর্ট ভিসা ছাড়া তো আর ওই ক্যাম্পের বাইরে আসতে পারবে না। আর ওদের মনে হয় নিষেধও করে, ওরা শহরে আসে না, ডিস্টার্ব করে না, ওরা লোকাল লোকের সাথে কোনো ডিস্টার্ব করে না। তো এই হিসাবে তাছাড়াও মুসলিম কান্ট্রি তুরস্কে, কাতারে, কুয়েতে, বাহরাইনে আছে, কিন্তু সৌদি আরবেও মনে হয় আছে ঘাঁটি, কিন্তু অন্য অন্য দেশে প্রচুর আছে। ফিলিপাইনে অনেক দেশে আছে, ইউরোপের জার্মানিতে আছে, পোল্যান্ডে আছে, অনেক দেশে আছে। আমেরিকান ঘাঁটি একটা সাধারণ জিনিস, অনেক জায়গায় ওরা ঘাঁটি করে, ভাড়া দেয়, ভালো ভাড়া দেয়, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হইল ভাড়া দিয়া মাইর খাওয়া লাগবো নাকি, এইটা হলো মুশকিল। আমি তো টাকা পয়সার জন্য ভাড়া দিলাম যে তুমি জালবেস কর, মানে দক্ষিণের 70% এলাকা তো অনায়াসে দেওয়া যায়, 70% দিয়ে দিল দক্ষিণের, আর উত্তর দিকে 30% জায়গা রেখে দিল একটা টিএনওর অফিস, একটা মানে আইবি ইন্সপেকশন বাংলা, আর একটা নেভাল ঘাঁটি, ছোটো বাংলাদেশি নেভাল ঘাঁটি, একটা ছোট বিডিআর ক্যাম্প, একটা ছোট পুলিশ ফাঁড়ি, আর ট্যুরিস্টরা যে যায় ওদের ঘাট এবং ট্যুরিস্ট এলাকা, বাঙালি ট্যুরিস্ট এলাকা, এইটুকের জন্য 30% উত্তর দিক থেকে রাইখা দক্ষিণের 70% এলাকা যদি ভাড়া দেওয়া যায়, ভালো ভাড়া দিয়ে, কোনো অসুবিধা নাই। ও বাংলাদেশের বিরুদ্ধে আসতেছে না, ও ওখানে আসতেছে অন্য উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যটা আলোচনা করব যে কি উদ্দেশ্যে আমেরিকা এখানে এই জটিল জায়গায় আসতে পারে, কি উদ্দেশ্যে, যদি আসার ইচ্ছা থেকে থাকে আর কি। মনে হয় আমেরিকার আসার ইচ্ছা আছে, কারণ রাশেদ খান মেনন দেখি এই পার্লামেন্টে বলতেছিল যে চীন কী কারণে আমেরিকা ঘাঁটি যাচ্ছে ইয়েতে, কী বললাম, ওই যে সেন্ট মার্টিনস দ্বীপে, এটা যেন না দেওয়া হয়। তা রাশেদ খান মেনন চিল্লানের পিছনে চীনের ইশারা ইঙ্গিত থাকতে পারে, চীন চায় না এখানে ঘাঁটি করুক আমেরিকা। আচ্ছা, ভারতও চাবে না, যদিও ভারত, ইসরায়েল, আমেরিকা সব এক সূত্রে গাঁথা, ইসকন সূত্রে গাঁথা, কিন্তু এই ক্ষেত্রে ভারত চাবে না। এই ক্ষেত্রে দাদারা উল্টায় যাবে। কেন উল্টায় যাবে এটা আলোচনা করব। আচ্ছা, ভারতের এমন কোনো সুপার পাওয়ার হওয়ার ইচ্ছা নাই, সুপার পাওয়ার হওয়ার ইচ্ছা নাই। আমেরিকা এসে ঘাঁটি করলে ওর কিছু যায় আসে না, কিন্তু এখন এই ক্ষেত্রে রাজি হবে না। এই ক্ষেত্রে রাজি হবে না কেন সেটা আলোচনা করবো। আর চীন তো রাজি হবেই না, চীনরে এমনি চারিদিক দিয়ে চাপায় রাখছে। চীনরে ধরার জন্য আসলে আমেরিকার রিয়াল প্রতিপক্ষ, আমেরিকা তো সুপার পাওয়ার, সারা বিশ্বকে তারা মাতব্বরি করে। আমেরিকার রিয়াল প্রতিপক্ষকে, আমেরিকার রিয়াল প্রতিপক্ষ হলো চায়না, রাশিয়া না। কিন্তু খ্রিস্টান বাই বাই। সুপার পাওয়ার যদি আমেরিকার জায়গায় রাশিয়া হয়ে যায় তাহলে আমেরিকানরা কিছু মনে করবে না, তেমন বেশি কিছু মনে করবে না, খ্রিস্টান বাই বাই। আচ্ছা, অরিজিনাল প্রতিপক্ষ হইতেছে চায়না। এই চায়নাকে ওরা, এই যে দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ঘাঁটি আছে, জাপানে আমেরিকার ঘাঁটি আছে, তারপরে যে ম্যাকাওতে ঘাঁটি আছে, ফিলিপাইনে ঘাঁটি আছে, চারিদিক থেকে ঘাঁটি কইরা চায়নাকে কন্টেইন করে, ধরে রাখে, যেন চায়না বেশি নড়াচড়া না করতে পারে। অবশ্য চায়না এমনি ঠান্ডা হয়েই থাকে, বেশি নড়াচড়া করে না, ও ব্যবসা পাইলেই খুশি। কিন্তু তারপরেও ওরা যেন আবার ব্যবসার পরে যদি দেখা যায় যে ফাঁকা মাঠ যদি পায় তাহলে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করবে। মানে পাওয়ার তো আছেই, সুপার পাওয়ার হওয়া মানে কি, কার্যকরী সুপার পাওয়ার, মাতব্বরি শুরু করবে আর কি বিশ্বব্যাপী। এখন তো পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে সে মাতব্বরি করে না, ইন্টারফেয়ার করে না পৃথিবীর কোনো দেশে, কিন্তু তখন করবে। এই জন্য
চায়নাকে আমেরিকা ভালো মতন চারিদিক থেকে ধরে রাখছে, এবং এই ক্ষেত্রেও চায়নাকে ধরার জন্যই সেন্ট মার্টিনসে হয়তো আসতেছে। আরও উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলো কি কি? আর ভারত কেন এই ক্ষেত্রে রাজি হবে না? ভারত রাগ করবে না, সেন্ট মার্টিনস দেওয়া যাবে না, ভারত খেপে যাবে, কারণ কি? আচ্ছা, এখন কারণটা একটু পরে আলোচনা করতেছি। এখন একটা জিনিস কি, যে তিন পার্টি, আমেরিকা, ভারত, চায়না, এখন কাকে খেপানো যাবে আর কাকে খেপানো যাবে না? চায়নাকে কি খেপানো যাবে? চায়নাকে খেপানো যাবে। চায়নাকে খেপাইলে আমাদের কিছু যায় আসে না, অসুবিধা নাই, কারণ ওর কাছে আমরা কিছুই বেশি না, ওর কাছ থেকে আমরা কিনি, আমরা হইলো ক্রেতা, হইলো বিক্রেতা। ওই আমারে তেলাইব, আমি ওরে তেলাবো না। তাইলে আমি চায়নার কাছে আমি কি ক্রেতা? আচ্ছা, চায়না অনেক টাকা লোন দেয়, ওর সারপ্লাস টাকা আছে বলেই লোন দেয়, খাটায় পারতেছে না। আচ্ছা, এখন এই লোনটা সে কাকে, বাংলাদেশকে দেয় কেন? তার মার্কেটকে ধরে রাখার জন্য। এখানে কোনো পলিটিক্স নেই। চায়না ব্যবসা বুঝে ভালো, এবং ব্যবসার স্বার্থে ও এখানে লোন দিয়ে যাবে, দিতেই থাকবে, কারণ ও আমরা ওর ক্রেতা, এবং ও মার্কেট ধরে রাখার জন্য আমাদেরকে লোন দিবে। যেমন আমরা জাপানের ক্রেতা, রাস্তা ভরা টয়টা গাড়ি, এই জন্য জাইকার মাধ্যমে জাপান অনেক টাকা দেয়। এর জন্য জাপানকে খাতির করার দরকার নেই, ওটা ওর পলিসিতে আছে, সিস্টেমে ওইটা বলে। তাহলে আমরা টয়টা গাড়ি কিনবো না। সেরকম আমরা চায়নার ক্রেতা, অতএব সে আমাদের মার্কেট ধরে রাখার জন্য লোন দিবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে লোন দেওয়া কোনো ব্যাপার না, লোন তো আর মাইট যাব না, রাষ্ট্রীয় পর্যায়ে লোন দিলে লোন মার যায় না। আর তাইলে চায়নারে নিয়ে আমার খেপাইলে আমার কোনো অসুবিধা নেই, খেপলেও ওর ব্যবসার দিক দিয়ে ও আমার মাল বেচতেই থাকবে, ও আমাকে লোন দিতে থাকবে। সে খেপলেও দিবে লোন, না খেপলেও লোন দিবে। সে খেপলেও আমার কাছে মাল বেচার জন্য এসে আমার একটু খাতির করব, না খেপলেও আমার কাছে মাল বেচার জন্য খাতির করব। অতএব চায়নারে নিয়ে অত চিন্তা নাই। আর ভারতকে খেপাইলে কি অসুবিধা? তাহলে বোঝা গেল যে চায়নারে খেপাইলে কোনো অসুবিধা নেই। তাহলে ভারত রেখা পাইলে কি অসুবিধা? ভারত রেখা পাইলে কোনো অসুবিধা নেই। ভারত রেখা পাইলে একটাই অসুবিধা, ভারত রেখা পাইলে একটা অসুবিধা হলো কি, আমার দৃষ্টিতে যা মনে হয়, বাংলাদেশে কিছু আতেল মাতেল আছে, কিছু শিল্পমনার লোকজন আছে, যাদের প্রভাব প্রতিপত্তি এই সংবাদপত্র আর মিডিয়াতে মেলা ভালো। এরা ওই ভারতপন্থী। ভারত রেখা পাইলে তারা আবার ওই সরকার বিরোধী আচরণ শুরু করতে পারে। আচ্ছা, এটাকে কাভার দেওয়া, ডিজিএফআই এনএসআই দিয়ে কাভার দেওয়া তেমন কোনো অসুবিধা না। শক্তিশালী আর্মি, লয়াল আর্মি দরকার, লয়াল এবং এফিসিয়েন্ট গোয়েন্দা দরকার। তাছাড়া ভারতের সাথে আমাদের লেনদেন, ও আমরা ক্রেতা, ভারতের থেকে আমরা কিনি, ভারতের কাছে আমরা তেমন কিছু বেশি না যে ওরা খাতির করা লাগবো। ওরা খাতির করার কোনো দরকার নেই, কোনো কিছু বেশি না। ওরে মেইনলি আমরা কিনি, ভারতই বরং আমরা আমাদের খাতির করবো। ভারত লোন টোন তো দিতে পারে না, ভারতের সাথে খাতির করার কোনো দরকারই নেই। খেপলে খেপুক, ভালো থাকলে থাকুক, গেল ভারত। তাহলে আমেরিকারে খেপানো যাবে কি না? আমেরিকারে খেপানো যাবে না। কারণ কি? আমেরিকার খেপানো যাবে না, কারণ হলো স্যাংশন দিবে। স্যাংশন দিলে মুশকিল, ওর বাতিগুলো স্যাংশন দেওয়া, আর ওর টাকা ছাড়া তো ব্যবসা হয় না, ডলার। আর পৃথিবীর আমেরিকাতে যাইতে হয়, ভিসা লাগে আমেরিকায় যাইতে, আমেরিকায় যা থাকতে হয়। আমেরিকার নাগরিকত্ব দেয়, চীন তো নাগরিকত্ব দেয় না, ভারতও নাগরিকত্ব দেয় না। আমেরিকার নাগরিকত্ব দেয়, আমেরিকায় যা চাকরি করা যায়, আমেরিকার টাকাতে দিয়ে ব্যবসা করা যায়। আমেরিকা বাংলাদেশে সেই জন্মের পর থেকে সাহায্য দিয়ে আসতেছে, এই গম দিত, কাজের বিনিময়ে খাদ্যের গম। বিপদ আসলে, কোনো বড় বড় ঝড়টর আসলে আমেরিকার সাথে সাথে জাহাজে করে, প্লেনে করে রিলিফ পাঠায়। আমেরিকা সবসময় সুপার পাওয়ার হিসাবে নিজেরা বজায় রাখার জন্য হেল্প করতেছে, এফেক্টিভ, খুব ভালো একটা সুপার পাওয়ার সে।
আমেরিকার চাইতে ভালো সুপার পাওয়ার পৃথিবীতে আর হবে না। মনে করেন আমেরিকা থাকলো না, চায়না উঠে আসলো, ও কিন্তু ভালো সুপার পাওয়ার হবে না। ও যা করবে পয়সা ছাড়া কিছু কামও করবে না। ভারত, ও সুপার পাওয়ার হবেই না। ও ভারতের বাইরে সে চিন্তাই করে না। ভারত মাথা, ও মাথার মধ্যেই থাকে। আর কোন দেশ আছে পৃথিবীতে সুপার পাওয়ার, ভালো সুপার পাওয়ার? আমেরিকানরা ফ্রিডম, ডেমোক্রেসি এইসব কনসেপ্টের কারণে ফ্রি ওয়ার্ল্ড, কোনো কলোনিয়াল সিস্টেম বাতিল করে দিছে। তারপরে ওর অনেক গুণ আছে, সুপার পাওয়ার হিসাবে ওর অনেক গুণ আছে। দ্য বেস্ট সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড এটা এখন যা আছে। এখন আমি কি আমেরিকার দালালি করতেছি না। যদি ইসলামে যদি খিলাফত থাকতো তাইলে কিন্তু আমি আমেরিকারে কোনো অবস্থায় সাপোর্ট করা যাবে না। তা আমি খোমেনিরে খলিফা মনে করি, উঠে আসতেছেন উনি, তাহলে খলিফার বিরুদ্ধে আমেরিকারে সাপোর্ট দেওয়া যাবে না। কিন্তু খোমেনি এখনও তেমন কোনো আন্তর্জাতিক লেভেলে কাজ করেন না। তো এই হিসাবে সুপার পাওয়ার হিসাবে আমেরিকা আছে, ঠিক আছে। তো খিলাফত কিন্তু আবার বাংলাদেশের হুজুরদের কনসেপ্টে হবে না। তাদের বাংলাদেশ হুজুররা রাষ্ট্রনায়ক খলিফা মনে করে। আসলে খলিফা রাষ্ট্রনায়ক না, খলিফা হইল উম্মার নেতা। মুসলিম বিশ্বের মিলে একটা উম্মা, সারা পৃথিবীর মুসলমানরা মিলে একটা উম্মা। এই উম্মার একজন নেতা থাকে, তার নাম হইল খলিফা বা জাইকন, খলিফা আর কি। তাহলে উনি আন্তর্জাতিক সারা বিশ্বের মুসলমানদের একজন নেতা, এ হইল খলিফা। সে টার্কিতে হইতে পারে, এরদোগান হইতে পারে, খোমেনি হইতে পারে, সৌদি আরবের বাদশা হইতে পারে, যেই হোক, যেই সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্বে আসবে সে হইল মুসলিম উম্মার নেতা, তাকে খলিফা বলা হয়। এগুলো রাষ্ট্র চালায় না। হুজুর রয়েছে কি মুয়াবিয়ার কাছ থেকে ইসলাম শিখছে। রসুল্লাহর কইছি যে সিংহাসন ছিল না, মুকুট ছিল না, উনি ওনার মন্ত্রিসভা ছিল না, ওনার পার্লামেন্ট ছিল না, ওনার পুলিশ ছিল না, ওনার কোর্ট ছিল না, ওনার টাকা ছাপান নাই, উনি ট্যাক্স কালেকশন করেন নাই, উনি রাষ্ট্র প্রতিষ্ঠার কিছুই করেন নাই। এবং রসুল যা করেন নাই তাহা ওমরও করেন নাই, আবু বকরও করেন নাই, ওসমানও করেন নাই, আলোও করেন নাই। ওনারা কি করতেন? ওনারা শুধু তাগুত দমন করে ইসলাম প্রচার করছেন, এই জন্য এলাকা দখলে এসে গেছে। আর একটা কি, দখলকৃত এলাকা থেকে ওনারা জাকাত আদায় করতেন এবং এবং ওনাদের ওই ফোর্স ছিল। এছাড়া আর কি ছিল? ওনাদের রাজপ্রসাদও ছিল না, এমনকি বডিগার্ডও ছিল না। খলিফারা আততায়ীর হাতে মারা গেছে, কারণ বডিগার্ড ছিল না। আচ্ছা, এই খিলাফতের কি হইল? হজরত আলীর পরে যদি হজরত হাসান আসতে পারতো, তাইলে এইরকমই ওনারা ওই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মতনই খলিফা হইতো। হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাতি হইল হাসান। তাহলে উনি কেমন খলিফা হইতো? ওই রসুল যেরকম খলিফা ছিলেন সেরকম খলিফাই হইতো। কিন্তু হাসানের কাছ থেকে জোর করে মুয়াবিয়া ক্ষমতাকারী নিয়ে এলো। মুয়াবিয়া ছিল একজন রাজা, সম্রাট বা সুলতান। ওনার রাষ্ট্রনায়ক ছিল। এখানে সিরিয়াতে যায় উনি মোটামুটি একটা রাষ্ট্রনায়ক হয়ে গেছিল, এবং রাষ্ট্রনায়কের হাতে চলে গেল খিলাফত। মুয়াবিয়া হাসানের কাছ থেকে খিলাফত কেড়ে নিল, আর তার মুয়াবিয়ার ছেলে এজিদ হুসেনের কাছে মেরে ফেলাই দিল, যেন হুসেন আর খিলাফত প্রতিষ্ঠা করতে না পারে। মানে ইসলামের যে প্রকৃত খিলাফত সেটা ধ্বংস হয়ে গেল এখানে। এখন যে মুয়াবিয়া এবং তার সন্তানদের এবং তার গোষ্ঠীর মধ্যে যে খিলাফতটা, এই খিলাফতটা আসলে রাষ্ট্রনায়কের হাতে কুক্ষিগত হয়ে গেল। সুলতান খলিফা বলা হয় এদেরকে। এবং সুলতান খলিফারা রাষ্ট্র চালাইতো, এই জন্য রাষ্ট্রনায়ক। এখন বাংলাদেশের হুজুররা কয় খলিফার রাষ্ট্রনায়ক হইতে হবে। খলিফার রাষ্ট্রনায়ক না, খলিফারা রাষ্ট্র চালায় না। রাষ্ট্র চালাইলে বদনাম হবে, রাষ্ট্র বদনাম হবেই, রাষ্ট্রের পতন হবে, তখন ইসলামের পতন হয়ে যাবে। খলিফা হইলো জাকাত আদায় করে, এবং তার একটা বাহিনী থাকে, ভলেন্টিয়ারি ফোর্সের বাহিনী, মুত্তাকিনের বাহিনী, তাদের মাধ্যমে সে জিহাদ করে। এই দুইটা কাজ করে খলিফা। সে মসজিদের ইমামতি করে। এবং খলিফা কেমন হওয়া উচিত তার ভালো উদাহরণ হলো খলিফা ইমাম খোমেনি যেরকম খলিফার হওয়ার কথা সেই রকম। ইরানের কিন্তু আলাদা নির্বাচিত সরকার আছে, প্রেসিডেন্ট আছে, সবই আছে। ইরানের সরকার চালায় না খোমেনি। খলিফা হওয়ার কথা খোমেনির মতো। খোমেনির দেখলেই তো বোঝা যাচ্ছে যে খলিফা কাকে বলে এবং খলিফা কীরূপ হওয়া উচিত, কারণ আয়াতুল্লাহর অনেক জ্ঞানী। আচ্ছা, যাই হোক, খলিফা থাকলে আমি বলতাম না, কিন্তু খলিফা নাই। খলিফা না থাকলে কে? সুপার পাওয়ার একজন আছে, আমেরিকা।
আমেরিকা বেস্ট সুপার পাওয়ার, এবং ওকে লাগানো যাবে না। ওকে লাগাইলে ইউএন মিশনের গোলমাল হয়ে যাবে, ওকে লাগাইলে ওই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আরও কী সব আছে না, তারপরে ডলারের ব্যবসা, স্যাংশন, নানান রকম সে ঝামেলা করেই ছাড়বে। এবং এবং এ যদি বেশি রকম স্যাংশন দেয়, দেখবেন যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলাও, এই সৌদি আরব টৌদি আরব, এরাও বাংলাদেশের লোকদেরকে ভিসা দিতে তখন লজ্জা পাইতে থাকবে। সৌদি আরব দেয় না এখন বাংলাদেশের, সৌদি আরব যারা টেরোরিস্ট কয়, তারও স্বরে দেখেন না সবাই তারা টেরোরিস্ট করে চিল্লাইতে থাকে। হুজুর দাড়িওয়ালা হুজুর, মানে সৌদি আরব কয়ে দিল যে এই হুজুরের দাড়ি অনেক বেশি লম্বা, ইনি একজন টেরোরিস্ট জঙ্গি। দেখবেন যে সমস্ত রাষ্ট্র, এই মিডিল ইস্টের হোক আর বাংলাদেশের হোক আর যে, সবাই বলবে যে ইয়েস ইয়েস এই লোকটাই তো টেরোরিস্ট। এখন ওই এক সুরে গায় আর কি। তো এখন আমেরিকারে রাগানো যাবে না। তাহলে বোঝা গেল যে চীন ইন্ডিয়াকে রাগাইলে অসুবিধা নাই, আমেরিকারে রাগানো যাবে না। আমেরিকা যদি ইয়েতে ভাড়া নেয়, কী কর নাম, সেন্ট মার্টিনস, তাহলে দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। কিন্তু এই কাজটা আবার মুশকিল আছে এখানে খুব গায়ে লাগার মতন একটা বিষয় আছে। আমেরিকা এখানে আসতে যাচ্ছে কেন? এইরকম একটা রিস্কি জায়গা মানে কি, এখানে এটা কোনো বেস করার উপযুক্ত জায়গাই না, কারণ এটা আর্টিলারি রেঞ্জের মধ্যে পড়ে। যে জায়গাটা আর্টিলারি রেঞ্জের মধ্যে পড়ে, মিডিয়াম গান দিয়ে মাইরে ওঠালে সারাদিন ওর কোনো মানুষ আটতে পারবে না। আমারে একটা আর্টিলারি ব্রিগেড দিয়ে দিলে, আমি তো আর্টিলারি অফিসার ছিলাম, ওইখানে কোনো লোক ওই হাঁটাচলা করতে পারবে না, সারা দিন রাত মাথা ট্রেন্সের মধ্যে বসে থাকতে হবে। ওই ইয়েতে আমাকে টেকনাফে একটা ব্রিগেড দিয়ে দিবেন, আর ওইখানে কী কর নাম, আর্টিলারি ব্রিগেড, মিডিয়াম আর্টিলারি ব্রিগেড উইথ রাডার দিয়া ওই সেন্ট মার্টিনসে কোনো কিছু নড়াচড়া করতে পারবে না, আর দাবায় রাখা সম্ভব। তাহলে এইরকম একটা রিস্কি জায়গায় ও আসতে চায়। তার কারণ হইল ইতিহাস জানতে হবে। তার কারণ হলো ওই যে ভারতে যেখানে গোলমাল হচ্ছে, ম্যাপে দেখাই জিনিসটা, এই জায়গায় এই যে বাংলাদেশ, এই যে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই এলাকাগুলা, তিনটা দেশই এখন পড়তে গেলে 90% উপরে মনে হয় খ্রিস্টান হয়ে গেছে। এরা একে তো চাইনিজ অরিজিন, মানে নাগবোসা, মঙ্গলয়েডস, তার উপরে হয়ে গেছে খ্রিস্টান, কিছু ইহুদিও আছে। তাহলে এই খ্রিস্টান হওয়ার কারণে এই খ্রিস্টান এদের সাপোর্টে আমেরিকা আসতে যাচ্ছে। সে শুধু এখানে ওই যে 10 ট্রাক অস্ত্র না, এখন 10 ট্রাক অস্ত্র না, শুধু এখন সৈন্যবাহিনী শুদ্ধা চলে আসতে যাচ্ছে। এখন ওই রকম ওই একই কেস, এই এলাকা খ্রিস্টান হয়ে গেছে, এবং এদেরকে স্বাধীন করার একটা প্ল্যানে তারা এখানে হয়তো আসতে পারে, কিংবা এদেরকে প্রোটেকশনের জন্য একটা অ্যাডেড সাপোর্ট ক্রিয়েট করার জন্য আসতে পারে। অ্যাডিশনাল সাপোর্ট ক্রিয়েট করা মানে এর গায়ের শক্তি বাড়ানো। হয়তো স্বাধীন হইতে পারলো না, ভারতের সাথেই থাকলো, কিন্তু এদের গায়ের শক্তিটা বেড়ে গেল, মোর ফ্রিডম, মানে স্বায়ত্ত শাসন পেয়ে গেল, আরও কিছু পাইলো আর কি। এইসব নানান রকমের ফ্যাসিলিটি যদি এখানে আমেরিকান একটা বেস করে, তাহলে আলটিমেটলি এখানে এরা পলিটিক্যালি আরও শক্তিশালী হয়ে যাবে। এখন এরা পলিটিক্যালি আরও শক্তিশালী হলে কি হবে, এরা চেষ্টা করবে একদম এই এলাকাটা বাংলাদেশের মধ্যে দিয়ে নিয়ে আসার, মানে বাংলাদেশে যেসব ওই যে উপজাতি আছে, মাটার মায়েরা, এদেরকেও তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করবে, এটাও খ্রিস্টান এলাকা বানানোর চেষ্টা করবে, পার্বত্য চট্টগ্রাম এবং টেকনাফ। এই জন্য এই এলাকায় আমাদের ব্যাপক হারে ইসলাম প্রচার করতে হবে, এবং যারা নতুন মুসলমান হবে এদেরকে পয়সা করে দিয়ে সাপোর্ট দিতে হবে, যেন পরিবার থেকে আলাদা হওয়ার পরেও তারা যেন বিপদে না পড়ে। এখানে টাকা পয়সাটা একটা বিরাট ফ্যাক্টর, কারণ একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে পরিবার থেকে আলাদা হয়ে যেতে হয়, এবং তাকে দাঁড় করায় দেওয়ার জন্য অনেক টাকা দরকার। এই টাকা পয়সা দিয়ে তাকে এই এলাকাটা মুসলিম বেল্ট বানায় ফেলতে হবে। এই এলাকা মুসলিম বেল্ট বানায় ফেললে কোনোদিনই সমুদ্রের কানেকশন পাবে না। তবে এইটা খুব জরুরি, পার্বত্য চট্টগ্রামে ইসলাম প্রচার, এবং যথেষ্ট পরিমাণ যারা নাকি ইসলাম গ্রহণ করবে তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট
যথেষ্ট পরিমাণে দেওয়া এটা অতি প্রয়োজন এবং ইমিডিয়েটলি শুরু করা উচিত এটা। কারণ আমেরিকা এই সেন্ট মার্টিনস না নিতে পারলেও কোনো না কোনো একটা ব্যবস্থা সে করবেই, করে সে এদেরকে হেল্প করেই ছাড়বে। এর মূল উদ্দেশ্য হইতেছে এই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই এলাকার মধ্যে প্রোটেকশন দেওয়া। এখানে দুইটা জিনিস আছে। ভারত এই জন্যই রাজি হবে না আমেরিকা এখানে এসে ঘাঁটি করুক, এই যে ইয়েতে কী বলার নাম, আমেরিকা যদি সেন্ট মার্টিনসে ঘাঁটি করে আমাদের অর্থনৈতিক লাভ আছে, কিন্তু ভারত রাজি হবে না। কারণ ভারতের এই জায়গাগুলো রিস্কে পড়ে যাবে, তখন এই জায়গাগুলোর গোলমাল বাইরে যাবে, মণিপুরের গোলমাল নাগাল্যান্ড আর মিজোরামেও ছড়ায় যাবে। এরা গ্রেটার অর্থ ইয়া 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 চাবে, ফ্যাসিলিটিস বেশি চাবে। এটা ভারতের প্রবলেম। আর চায়নার প্রবলেম হলো, চায়না এখান দিয়ে আইসা এই যেখানে ছিল এই যে এই জায়গায়, চায়নার প্রবলেম হলো এই যে চায়না এখান দিয়ে এসে এখানে একটা নৌঘাটি, এখানে ভারতেও একটা নৌঘাটি করার প্ল্যান আছে। এটাতে ভারতের নৌঘাটির কাছেই যদি আমেরিকান বেস থাকে ভারতের কোনো অসুবিধা নেই, ভারত সম্ভবত আপত্তি করবে না। এখানে ভারতের একটা সমুদ্র বন্দর করার ইচ্ছা আছে। তো ভারতের সমুদ্র বন্দরের পাশেই যদি আমেরিকান ঘাঁটি থাকে ভারত তেমন কিছু মনে করবে না, কারণ এই এলাকায় ভারতের পাওয়ার অনেক। দুই একটা আমেরিকান ঘাঁটি ওর জন্য কিছু যে আসে না। ভারত মহাসাগরে ভারত অনেক পাওয়ারফুল। তো এখানে আমেরিকা এসে ঘাঁটি করলে এই ঘাঁটির জন্য তার অসুবিধা নাই। কিন্তু চায়না এখান থেকে এসে আবার এখানে একটা নৌবন্দর করতে যাচ্ছে, এবং এই নৌবন্দর এবং রাস্তাও মনে হয় করতেছে এরা, ভারতও রাস্তা করতেছে। এই চায়না যদি এখানে নৌবন্দর করে তাহলে তার জন্য এই সেন্ট মার্টিনসে যদি আমেরিকান ঘাঁটি হয় তাহলে চায়নার জন্য একটু অসুবিধা। চায়না হয়তো এখানে নৌবন্দর করার পরে কিছু নেভাল শিপও এখানে রাখবে, তখন এদের সাথে একটু ডিস্টারবেন্স আর কি। যদিও এরা পরস্পরের সাথে মুখোমুখি অবস্থানে থাকে প্রায়ই, তেমন কোনো অসুবিধা হয় না, তো তারপরেও এরা এটা পছন্দ করবে না। সেরকম ভারত এইখান থেকে রাস্তা করে এখানে এসে একটা নৌবন্দর করতেছে, তবে এতে তাদের এই আমেরিকান ঘাঁটি হলে ভারতেরও তেমন কোনো অসুবিধা নাই, যদিও নাই। কিন্তু মেইন প্রবলেম হলো, ভারতের মেইন প্রবলেম হলো এই তিনটা সিস্টার, মিজো, মণিপুর, নাগা। এবং মিজো, মণিপুর, নাগা ভারতের প্রবলেম। আর আমাদের প্রবলেম হলো আমেরিকা ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই এলাকায় খ্রিস্টান ধর্ম প্রচারের চেষ্টা করবে এখন, এবং হয়তো এনহ্যান্স করে চেষ্টা বাড়াবে, অনেক আগের থেকেই বাড়াইছে। এটার জন্য আমাদের এখানে ইসলাম প্রচার করতে হবে। ইসলাম প্রচার করে দিলে আর মানুষ মুসলমান হয়ে গেলে তাকে যত টাকাই দেওয়া হোক আর সে খ্রিস্টান হবে না। এবং এই জন্য যারা নাকি মুসলমান হওয়ার পরে সমাজ থেকে আলাদা হয়ে যাবে তাদেরকে প্রচুর টাকা পয়সা দিতে হবে যাতে তাদের অসুবিধা না হয়। তো যাই হোক, বিষয়টা হলো তাহলে মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড এই জন্য সম্ভবত এখানে এই কী বলার নাম ইয়েতে ঘাঁটি করতে যাচ্ছে, ওই সেন্ট মার্টিনসে ঘাঁটি করতে যাচ্ছে। আচ্ছা, এবং এই মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের এক্সটেনশন সমুদ্রপন্ত আনতে হইলে পার্বত্য চট্টগ্রামে ইসলাম খ্রিস্ট ধর্ম প্রচার করার তারা চেষ্টা করবে। পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে আগের থেকে ইসলাম প্রচার করে ফেলতে হবে, এবং যারা সমাজ থেকে আলাদা হয়ে যাবে, পরিবার থেকে আলাদা হয়ে যাবে, তাদেরকে টাকা দিয়ে সেটেল করাই দিতে হবে, নাইলে ও কানেক্ট করাই ফেলবে সমুদ্রপন্ত, এবং ওটা একটা খ্রিস্টান বেল্ট বানায় ফেলবে। এটা মনে করতে পারেন অনেকে যে এটা তো কেমন একটা কথা, ধর্ম নিয়ে এত পৃথিবীর কেউ এত চিন্তা করে না। আসলে কিন্তু তা না। ধর্ম হইতেছে মানুষের মূল ড্রাইভিং পাওয়ার। আমেরিকানরা, যে ইউরোপিয়ানরা আমেরিকা দখল করছে গেছে, ওখানে কি হয়েছে? আমেরিকায় কারা ছিল? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় রেড ইন্ডিয়ানরা ছিল, অনেক মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, বড় বড় সভ্যতা ছিল, তাদের অনেক বড় বড় রাজপ্রাসাদ এখনও দেখা যায়। তাহলে
এই যে ইনকা সভ্যতা মারায়ণ সভ্যতার লক্ষ লক্ষ 20 লাখ 25 লাখ মানুষ মাইরে মারছে, মারতে মারতে মাইরে ক্লিন করে তারপরে ওইখানে খ্রিস্টান রাজ্য বানাইছে। এক সময় এই রেড ইন্ডিয়ানরা খ্রিস্টান হয়ে গেছে, তখন যুদ্ধ থেমে গেছে। তার মানে কি, সে এথনিক ক্লিনজিং করে পুরা আমেরিকাকে খ্রিস্টান বানাইছে, যাতে তারা পরবর্তীতে শান্তিতে থাকতে পারে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, একদম রোম সম্রাট পারস্য সম্রাট দখল করছেন এবং দখল করে ব্যাপকভাবে ইসলাম প্রচার করছেন, জিহাদের মাধ্যমে, জিজিয়ার মাধ্যমে, তাগুত দমনের মাধ্যমে। উনি রোম সম্রাট মরক্কো থেকে পামির মালভূমি পর্যন্ত এই যে বিশাল এলাকা, এই বিশাল এলাকার মধ্যে তাগুত মানে ট্রাইবাল চিফস, কিং, সম্রাট, এদেরকে ডিফিট দিয়ে দিচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করছে খুব দ্রুত বেগে, এবং খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া নিছেন। আলটিমেটলি এই পুরা বেল্টটা চিরস্থায়ীভাবে মুসলিম বেল্ট হয়ে গেছে। মরক্কোর থেকে হিমালয় পর্যন্ত মুসলিম বেল্ট, একজভাবে মুসলিম সাম্রাজ্য উনি তৈরি করে, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়ে গেছেন। সেরকম খ্রিস্টানরা পুরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ব্যাপক হারে মানুষ বাইরে ধর্ম প্রচার করে তৈরি করছে। অস্ট্রেলিয়া কী করছে, অ্যাবরিজিনালস ছিল অস্ট্রেলিয়ায়, এদেরকে বললো কি এরা খুব খারাপ, এরা অভদ্র, এরা কেমন যেন দেখা যায় ছোটো লোক, পড়াশোনা জানে না, মুখ্য, এদের বাচ্চা কাচ্চা লালন পালন করার কোনো যোগ্যতা নাই। অনেক দিন পর্যন্ত অ্যাবরিজিনালদের বাচ্চা কাচ্চা ওরা নিয়ে আলাদা কলেজ স্কুলে পড়ায়, আলাদা এতিমখানায় পড়ায় টড়ায়, নিউ জেনারেশন খ্রিস্টান হয়ে গেল, ওই বুইরা অ্যাবরিজিনাল মরে গেল, শেষ ধর্মপ্রচার। পুরা আফ্রিকার কঙ্গো, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকার ওই বেল্টে এরা জঙ্গলের মধ্যে, ওখানে ইসলাম প্রচার করা যায় না জঙ্গলের কারণে, ওই জঙ্গলের মধ্যে ঢুকে এরা ওখানে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আমেরিকানরা মনে হয় যে ধর্ম নিয়ে চিন্তা করে না, আসলে তা না। আমেরিকানরাই আমেরিকাকে একজ সমস্ত রেড ইন্ডিয়ান খতম করে পুরো একটা খ্রিস্টান সাউথ আমেরিকা, খ্রিস্টান নর্থ আমেরিকা আমেরিকানরাই তৈরি করছে। এটা ধর্ম নিয়ে সিরিয়াস। তারপরে আমেরিকানরাই এই যে সাউথ কোরিয়াতে অধিকাংশ লোক এখন খ্রিস্টান, আমেরিকান বেজ অনেক দিন ধরে এখানে আছে, ওরা তলে তলে ইসলাম খ্রিস্টান ধর্ম প্রচার করছে, এবং এরা খ্রিস্টান ধর্ম প্রচার করে কিন্তু পাদ্রীদের মাধ্যমে না। এদের প্রচারের সিস্টেম হলো ওয়ার্ল্ড ভিশন এবং আরও অনেক অর্গানাইজেশন আছে। ওয়ার্ল্ড ভিশন হিল ট্রাক্সেও আছে, আমাদের হিল ট্রাক্সে ওয়ার্ল্ড ভিশন কাজ করে, তারপরে নেত্রকোনায় কাজ করে। আচ্ছা, আরও অন্য অন্য অর্গানাইজেশন আমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করে। তারপরে জাপানে অর্ধেকের বেশি লোক এখন খ্রিস্টান। ফিলিপাইনে ব্যাপক হারে খ্রিস্টান হয়েছে, যেখানেই আমেরিকান বেস সেখানেই দেখবেন খ্রিস্টান হয়েছে লোকজন। যদি আমেরিকান বেস বৌদ্ধ এলাকায় হয় তাইলে তারা ধর্ম প্রচার করে, খ্রিস্টান বানায় ফেলে ওই দেশটায়। আর যদি মুসলিম এলাকা হয় তাইলে ওরা জানে যে মুসলমানরা ধর্মান্তরিত হবে না, এখানে কি করে গণতন্ত্র করে, গণতন্ত্র গেল। আচ্ছা, এই হলো আমেরিকানদের কাজ। অতএব এখানে ওরা ধর্ম প্রচারে খুব সিরিয়াস, এবং সেন্ট মার্টিনসে আসতেছে সম্ভবত এই যে ভারতের নাগা, মিজো এবং মণিপুর এই এলাকা যে পুরাপুরি খ্রিস্টান হয়ে গেছে বলতে গেলে, এই খ্রিস্টান এরা ইউরোপিয়ানদের মতন একদম হয়ে গেছে, চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, শিক্ষা দীক্ষায়। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব এলাকা পুরাপুরি একদম ইউরোপের মতন খ্রিস্টান কান্ট্রি। এদেরকে প্রোটেকশনের জন্যই সম্ভবত এখানে আসতেছে, এবং এরা ধর্ম প্রচারের ব্যাপারে খুব সিরিয়াস। কারণ ধর্ম প্রচারের মাধ্যমে যদি একটা ল্যান্ড দখল করা হয়, এবং এই একটা ল্যান্ড দখল করার পরে যদি ওই এলাকার লোকজন দখলকারীদের ধর্ম গ্রহণ করে, তাহলে ওই ল্যান্ডটা চিরস্থায়ীভাবে দখলকারীদের হয়ে যায়। আমি একটা এলাকা দখল করলাম, করার পরে ওই এলাকার লোক আমার ধর্ম গ্রহণ করলো, তাহলে কি চিরস্থায়ীভাবে তারা আমার লোক হয়ে গেল।
আর যদি আমার ধর্ম গ্রহণ না করে তাহলে ওই দেখা গেল যে আমি আছি, তারপরে আমার ছেলে রাজত্ব চালাইলো, তারপরে দেখা গেল আন্দোলন করে লোকজন আমাদেরকে খেদাই দিল, এই হবে। তো এই জন্য ধর্মপ্রচারটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা ওই ধর্মপ্রচারটা সিরিয়াসলি করে। এবং সম্ভবত এই মণিপুরে এই সেন্ট মার্টিনসে আসার উদ্দেশ্য এই মিজোরাম এইসব এলাকার নিরাপত্তা পরিধান করা এবং এদেরকে একটু সাপোর্ট দেওয়া। এই ভারতের কাছ থেকে ছিনাই নেওয়া বা ভারতের বিরুদ্ধে কাজ করে এদেরকে স্বাধীন করে ফেলা, এটা পারবে না, কিন্তু ক্লোজ প্রক্সিমিটিতে থাকলে এদের একটা অতিরিক্ত প্রোটেকশন ক্রিয়েট হবে, এইটুক। এই তো এইটাই আলোচনার বিষয় ছিল। এটা আমার নিজস্ব মতামত। মূলত মূলত এই সেন্ট মার্টিনস নিয়ে আলোচনা করলাম, এটা আমার নিজস্ব মতামত। এর ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে, আমি তত কিছু জানি না, গভর্নমেন্ট জানে, হয়তো প্রস্তাবই দেয় নাই। আচ্ছা, আর একটা হইল ইউক্রেন নিয়ে অন্য ভিডিওতে আলোচনা হবে। এই পর্যন্তই থাক, আল্লাহ হাফিজ।